স্বাগত জানাচ্ছি আপনি কি টিভিএন এলআইইউতে 24 এর আছেন নিয়মিত এখনো? আয়োজন আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানে আপনাদের সাথে আছি আমি তাহিয়া রুবাইয়া তপলা। দিনের বাছাই করা সংবাদ এবং এর পর্যালোচনা নিয়ে আমাদের নিয়মিত এই আয়োজন। আমেরিকা এবং ইউক্রেন প্রাকৃতিক সম্পদ ও পুনর্গঠনের বিষয়ে একটি চুক্তির শর্তাবলী নিয়ে সম্মত হয়েছে বলে জানিয়েছেন এক ইউক্রেনীয় কর্মকর্তা। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এখন ওয়াশিংটন সফর করার পরিকল্পনা করছেন এবং হোয়াইট হাউস শুক্রবারের জন্য একটি বৈঠকেরও প্রস্তাব দিয়েছে। হোয়াইট হাউসের এক কর্মকর্তা জানিয়েছেন তারা সচেতন যে জেলেনস্কি এই সপ্তাহের শেষের দিকে ওয়াশিংটনে থাকতে পারেন। তবে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং জেলেনস্কির মধ্যে কোনো বৈঠক হবে কিনা সেই বিষয়ে এখন পর্যন্ত কোনো ঘোষণা আসেনি। সর্বশেষ চুক্তিতে ইউক্রেনের নিরাপত্তা সংক্রান্ত কি শব্দ ব্যবহার করা হয়েছে সেটি এখনো স্পষ্ট নয়। এদিকে আজ একজন ফেডারেল বিচারক ট্রাম্প প্রশাসনের ফেডারেলের তহবিল স্থগিতের সিদ্ধান্ত অনির্দিষ্টকালের জন্য ব্লক করেছেন, যা প্রেসিডেন্ট ট্রাম্পের সরকারি ব্যয় পুনর্গঠনের প্রচেষ্টার জন্য একটি বড় ধাক্কা। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শরণার্থী পুনর্বাসন কর্মসূচিও অনির্দিষ্টকালের জন্য স্থগিত করার যে প্রচেষ্টা সেটি আটকে দিয়েছেন আরেক ফেডারেল বিচারক। এছাড়াও আন্তর্জাতিক প্রসঙ্গে আলোচনায় থাকছে বাংলাদেশ। দেশটির সেনা প্রধান এক বক্তব্য দিয়েছেন, নিজেরা কাদা ছোড়াছড়ি, মারামারি এবং কাটাকাটি করলে দেশ এবং জাতির স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হবে বলেও সতর্ক করে দিয়েছেন তিনি। এই দেশ আমাদের সবার উল্লেখ করে সেনাপ্রধান আরো বলেছেন, আমরা সবাই সুখে শান্তিতে থাকতে চাই, আমরা চাই না হানাহানি, কাটাকাটি, মারামারি। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করেছেন মোহাম্মদ নাহিদ ইসলাম। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে নতুন রাজনৈতিক দল গঠন হবে এবং এই দলের নেতৃত্ব দেবেন নাহিদ ইসলাম। এই পর্যন্ত এই সংবাদগুলো রয়েছে আমার হাতে এবং এই বিষয়গুলো নিয়ে আলোচনার জন্য আমার সাথে অনলাইনে যুক্ত হচ্ছেন স্কুল অফ সায়েন্স অ্যান্ড অ্যালাইড হেলথের প্রফেসর ডক্টর মহসেন ইউ পাটোয়ারি এবং আমার সাথে আরো যুক্ত হচ্ছেন লং আইল্যান্ড ইউনিভার্সিটির ইকোনমিস্ট প্রফেসর ডক্টর শওকত আলী। দুজন অতিথিকেই স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। ওয়ালাইকুম আসসালাম। আলোচনা শুরু করব প্রফেসর ডক্টর শওকত আলী, আপনাকে দিয়ে শুরু করি। খনিজ সম্পদ নিয়ে আমেরিকার সঙ্গে চুক্তিতে সম্মত হয়েছে ইউক্রেন, আজকের খবর। শেষ পর্যন্ত ইউক্রেনকে আসলে নিজেদের পুনর্গঠন কিংবা নিরাপত্তার কথা চিন্তা করে আমেরিকার চুক্তিতে সম্মত হতেই হলো। কিভাবে দেখছেন বিষয়টিকে? মেনি থ্যাঙ্কস আপা। আপনার সাথে এই বোধহয় আমার প্রথম প্রোগ্রাম, এর আগে বহুবার করেছি বহুদিন থেকে। আরো গুড নিউজ হলো যে ঢাকায় আপনাদের টিভিএন যে হেড অফিস আছে যেটা, সেখানে অনেকগুলো প্রোগ্রাম আমি করেছি। ক্রেডিট গোজ টু রানা ভাই, উনি অ্যারেঞ্জমেন্টটা করেছিলেন। ইট ওয়াজ এ ভেরি ইমপ্রেসিভ অফিস এবং তার স্টাফ, বিশেষ করে প্রীতুল ভাইকে অনেক ধন্যবাদ। তিনি আমার জন্য বহু কষ্ট করেছে। অল দোজ অ্যারেঞ্জমেন্টস, মেনি থ্যাঙ্কস। যে প্রশ্নটা আপনি করেছেন যে আসলে হয়তো ডোনাল্ড ট্রাম্প এই আলোচনায় বিষয়গুলোর সামনে নিয়ে আসছে। তিনি যেটা বলেছেন যে $360 বিলিয়ন যেটা দেওয়া হয়েছে বাইডেন আমলে, সেটাও কিন্তু মনে করবেন না আনকন্ডিশনাল ছিল। সেখানেও আপনার ইউক্রেনের পক্ষ থেকে আফটার দি ওয়ার এটা কিছু এর বিনিময় দেওয়ার অবশ্যই কন্ডিশন ছিল, 1 নম্বর। 2 নম্বর ছিল বিভিন্ন রকম লোন গ্যারান্টিস এবং আরো টার্মস অ্যান্ড কন্ডিশন যেটা ইউক্রেনের পরে। কিন্তু বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন এটা সামনে এইভাবে নিয়ে আসেনি। তো তারপরে যে অস্ত্রপাতি দেওয়া হয়েছিল ইউক্রেনকে, সেটা কিন্তু ম্যানুফ্যাকচার ইন ইউএসএ। সুতরাং 360 বিলিয়ন যে টাকাটা দেওয়ার কথা বলা হয় ওটা ওইভাবে চাইনি, ওগুলো এখানেই খরচ হয়েছে কিন্তু যুক্তরাষ্ট্রে। এখন $500 বিলিয়ন চেয়ে বসছে। অত্যন্ত ডিপ্লোম্যাটিক জগতে এটাকে একটা বলা যায় যে নেকেডলি এটা চেয়ে বসছে। একটা যুদ্ধহত দেশ, হাজার হাজার লোক মারা গেছে, ঘর বাড়ি নাই। সেখানে যদি টার্মস কন্ডিশন কিছু থাকে, এটা পরবর্তীকালে বা স্টেপ বাই স্টেপ করা যেত ডিপ্লোম্যাটিক্যালি। কিন্তু বেচারা এই যে বলে যেটা যে আমি ডিল মেকার, এইভাবে ডিল যদি মেকার হয় তাহলে এই দেশটার জন্য অত্যন্ত দুঃখজনক, যেটা ইউরোপ বিরোধিতা করেছে। সুতরাং বাধ্য হয়ে বিপদে পড়ে, মোটামুটি ইউক্রেন তো গরিব দেশ,
আমাদের থেকে জিডিপি সাইজও তাদের অনেক কম, বাংলাদেশের চেয়ে। তো হয়তো বা কিছু একটা সইটার করতে হবে। এটাকে হয়তো ডোনাল্ড ট্রাম্প বসবে যে এর থেকে বড় ডিল মেকার আর দুনিয়াতে কেউ হয় না, এবার আমার একটা নোবেল প্রাইজ টাইজ দাও, এটা হতে পারে। কিন্তু আমি মনে করি যে একটা দেশ রান বাই এ ডিক্টেটর দীর্ঘদিন থেকে বিভিন্ন স্টেট এসে বহু আশেপাশে সবগুলো ইনক্লুডিং জর্জিয়া, আপনার অন্যান্য ছোটখাটো দেশে যে যুদ্ধ করেছে, ধ্বংস করেছে, ইউরোপের অন্যান্য দেশগুলো নিরাপদ মনে করে না। সুতরাং তাকে চেক দেওয়ার জন্য ইউরোপ সবসময় চেষ্টা করছে। যুক্তরাষ্ট্র তাদের সাথে লিডি ছিল সবসময়, আর লিডি থাকলে তো অবশ্যই তাকে স্যাক্রিফাইস করতে হবে। এখন যেটা হচ্ছে, ইউরোপকে মোটামুটি মার্জিনালাইজ করে বা বাদ দিয়ে ডোনাল্ড ট্রাম্প সে তার মতো কাজই শুধু করছে না, আপনি দেখেন ইউনাইটেড নেশন সহ সব জায়গায় পুতিনের পক্ষে, হুইচ ইজ ভেরি আনইউজুয়াল, সেই দেশের পক্ষে সে তার ভোট দিচ্ছে। এইগুলো খুবই অ্যালার্মিং। এতে একটা জিনিস হয় কি, যেহেতু আমরা একটা ছোট দেশের মানুষ জিওগ্রাফিক্যালি, এই দেশগুলোর পাশে যদি বড় কোনো দেশ থাকে, তাহলে এই অ্যালার্মিং বিষয়টা আমাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে যে যদি কেউ আঘাত করে তাহলে নিজেদের শক্তি ক্ষমতা দিয়ে সেটা রেসিস্ট্যান্ট করতে হবে। কারণ দুনিয়াতে নর্মস, পলিসি এবং আপনি যদি নীতি নৈতিকতার প্রশ্ন ওঠে, তাহলে দেখা যাচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প সেক্ষেত্রে অনেক কিছু ভায়োলেট করেছেন। থ্যাংক ইউ। জি, অসংখ্য ধন্যবাদ। প্রফেসর ডক্টর মহসেনীয় পাটোয়ারি, আপনার কাছ থেকেও শুনবো ক্ষমতার অপব্যবহার না সদ্ব্যবহার, কিভাবে এটাকে আমরা ব্যাখ্যা করতে পারি? আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি আমাদের ডক্টর শওকত আলী সুন্দর একটা ব্যাখ্যা দিয়েছেন। তো আমি প্রেসিডেন্ট ট্রাম্পকে এইভাবে দেখতে চাই। প্রেসিডেন্ট ট্রাম্প উনি তো একজন ব্যবসায়ী, ওনাকে আমরা বলি ট্রানজ্যাকশনাল প্রেসিডেন্ট। ডিপ্লোম্যাটিক উনি কোনো সময় ছিলেন না, উনি সবসময় সোজা কথা বলেন এবং উনি অনেক গরম গরম কথা বলেন, বলে তার যে বিপক্ষে কাবু করতে চান। এটা তার স্বভাব ছিল অনেক দিন থেকে, সেটাকেই সে ব্যবহার করেছে। এক। 2 নম্বর হলো ইউক্রেন সম্পদের জন্য বিরাট সম্পদ, এগ্রিকালচার ছাড়াও অনেকগুলো সম্পদ আমি বলবো। এটা ভূ রাজনীতির এবং ভূ অর্থনীতির একটা হটস্পট এখন। যেহেতু আমেরিকা ওখানে অনেক অস্ত্র দিয়ে সাহায্য করেছে এবং ইউক্রেনের যেই পরিমাণ রিসোর্স রয়েছে এগ্রিকালচার ছাড়া, আমি বলবো, যেমন আমি বলি যে ইউরোপের লার্জেস্ট ইউরেনিয়াম ডিপোজিট রয়েছে ইউক্রেনে, প্রায় 19 মিলিয়ন টন গ্রাফাইট রয়েছে। গ্রাফাইট ভেরি রেয়ার ম্যাটেরিয়াল, যেটা ব্যাটারি এবং ইলেকট্রিক ভেহিকেল তৈরিতে লাগে। যেমন 1/3 অফ লিথিয়াম, এই লিথিয়াম ব্যাটারির কথা আমরা সবাই জানি। 1/3 অফ দি লিথিয়াম যে ইউরোপের, সেই 1/3 ইউক্রেনে আছে। এবং পৃথিবীর প্রায় 7% টাইটেনিয়াম, যে টাইটেনিয়ামটা আপনার এরোপ্লেন তৈরিতে, যুদ্ধ অস্ত্র তৈরিতে, বিভিন্ন পাওয়ার স্টেশন তৈরিতে লাগে, এটা প্রায় 7% প্রোডাক্ট ছিল ইউক্রেনের। এবং তাদের যে রেয়ার আর্থ ম্যাটেরিয়াল বলে, 17টা রেয়ার আর্থ ম্যাটেরিয়াল, এই রেয়ার আর্থ ম্যাটেরিয়াল অসংখ্য পরিমাণ তাদের জমা আছে বর্তমানে। এবং পৃথিবীতে যে আপনার চায়নার উপরে নির্ভরশীলতা রেয়ার আর্থের জন্য অনেক বেশি, প্রায় 70% তারা কন্ট্রোল করে। তখন আমেরিকা জিও ইকোনমিক্যালি আমেরিকা চায়নার উপরে সম্পূর্ণভাবে নির্ভরশীল হতে চায় না। সুতরাং তাদের অল্টারনেট একটা পথ খুঁজতে, সেই পথের জন্যই তারা এটা ওখানে যাচ্ছে। আর যে রাশিয়া যে জায়গাটা দখল করেছে, এতে ইউক্রেনের হিসাব অনুযায়ী $350 বিলিয়ন রিসোর্স রয়েছে। তার মধ্যে আবার 60% অফ দি কোল মাইনিং ওই এলাকায় আছে, প্রায় গ্রাফাইট মাইনিং আছে, এই জিনিসটা ওখানে রয়েছে। সুতরাং আমেরিকার একটা ইন্টারেস্ট আছে, এখন শুধু না, আগে থেকে আমেরিকান ইন্টারেস্ট ছিল। এখন ডোনাল্ড ট্রাম্প জিনিসগুলো ডক্টর শওকত আলী যেটা বললেন, হয়তো আগে থেকে এরা করে আসছে, কিছু নেগোসিয়েট করে আসছে, কিন্তু এটা সামনাসামনি প্রেসিডেন্ট ট্রাম্প যেভাবে বলতেছে এইভাবে হয়তো বলে নাই। তো এখন জিনিসটা হলো কি, সব দেশে চায় তার যেই
আর্থের মধ্যে যেসব সম্পদগুলো আছে সেটা এক্সপ্লোর করো, এটা সবার ইন্টারেস্ট। এবং এই যে আপনার যে আমেরিকার সাথে যে চুক্তিটা হচ্ছে, ইউক্রেনের অফিসিয়ালদের অনুযায়ী এই চুক্তি ইউক্রেনকে অনেক হেল্প করবে। যেমন ওখানে আমেরিকান যে মাইনাররা যাবে, ওখানে মাইনিং টেকনোলজি যাবে, মাইনিং টেকনোলজি গেলে অনেক ইনভেস্টমেন্ট যাবে, ওখানে অনেক লোকের চাকরি হবে, অনেক রেভিনিউ বাড়বে, এতে ইউক্রেন উপকৃত হবে। এবং এতে ইউক্রেন যে পোস্ট যে আপনার ওয়ার যে রিকনস্ট্রাকশন দরকার, সেই রিকনস্ট্রাকশনটা আমেরিকার থ্রুতে এভাবে হতে পারে। এবং এটা যেটা বলছে যে শুধু একটা জিনিস এই প্রেসিডেন্ট ট্রাম্প এর মধ্যে রাজি হয় নাই, সেটা হলো তাদেরকে নিরাপত্তা দেওয়ার ব্যাপারে উনি ওটা কিছু বলেন। তো আমি মনে করি এই জিনিসটা মুখে আমরা খারাপ দেখা যাচ্ছে, কিন্তু ইভেনচুয়ালি এটা আমেরিকার জন্য বেনিফিট হবে যে আমরা রিসোর্সগুলো পাবো, এইগুলো ভেরি এসেন্সিয়াল, অন্যের উপর ডিপেন্ডেন্টটা কমাবে। আর ইউক্রেনের জন্য অন লং টার্ম যদি শান্তি আসে, এটা তাদেরও অনেক হবে। তো একটা জিনিস মনে রাখবেন, যুদ্ধতে কোনো পার্টি কিন্তু উইন করে না। যুদ্ধতে উনি যে হাজার হাজার লক্ষ লক্ষ লোক, অ্যাবাউট মিলিয়ন্স অফ ইউক্রেনিয়ান ডাইড অলরেডি, এভরিথিং শ্যাটার্ড। আমার মনে হয় যে যুদ্ধ বন্ধ হওয়া দরকার, শুধু ইউক্রেনে না, মিডল ইস্ট থেকে শুরু করে যেখানে যেখানে যুদ্ধ হচ্ছে, যুদ্ধ বন্ধ করা দরকার। তবে এই ব্যাপারে যে প্রেসিডেন্ট ট্রাম্পের যেই ইয়েটা নিয়েছেন, যে উদ্যোগটা নিয়েছে, সেই উদ্যোগটা খারাপ না। তবে এখন আমরা তো আমাদের আগে থেকে আমরা জানি রাশিয়া এবং আমেরিকা আমরা দুই মেরুতে ছিলাম কোল্ড ওয়ার থেকে, রাইট? এই জিনিসটা এখন সেটা না হয়ে এখন রাশিয়ার সাথে আমাদের ইউনাইটেড নেশনসে আপনি যদি দেখেন, রাশিয়ার সাথে আমাদের আমেরিকার অনেকগুলো জিনিসে, যেমন রাশিয়া ইউক্রেনকে বাদ দিয়ে সৌদি আরব আমরা বসছি, এই জিনিসগুলো অড মনে হইতেছে, যেহেতু এটা ট্রেডিশনাল যে ট্রেডিশনাল রুলের বাইরে আমরা চলে যাচ্ছি আর কি, প্রেসিডেন্ট ট্রাম্প। এই জন্য জিনিসটা একটু খারাপ লাগছে, কিন্তু আমি এটাকে এইভাবে দেখছি আর কি, যে ইভেনচুয়ালি বোথ পার্টি উইল বি দ্য উইনার। আই হোপ পিস প্রিভেল ইন ইউক্রেন অ্যান্ড যুদ্ধগুলা সব বন্ধ হোক, এটা সবার জন্য আমি ভালো মনে করি। এবং ইউক্রেনের পুনর্গঠন কিংবা নিরাপত্তা নিশ্চিত করাটাই আসলে সবার আগে গুরুত্ব পাচ্ছে। আরো একটি সংবাদ এই মুহূর্তে হাতে রয়েছে। ফেডারেল এইড ফ্রিজ করার যে প্ল্যান ছিল ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের, সেটির উপর একটি ব্লগ দেওয়া হয়েছে। সেটির উপর জাজ একটি ব্লগ দিয়েছে। এই বিষয়টি একটি শুনবো আপনার কাছ থেকে। আমি শওকত আলী, আপনার কাছে যাই। আমরা ধারণা করছিলাম যে বিচার বিভাগ হয়তো বা নির্বাহী যে আদেশগুলো রয়েছে সেগুলো হয়তো বা বিচার বিভাগে এসে নির্বাহী আদেশ কিংবা ট্রাম্পের যে একটা দাম্ভিকতা কিংবা বিচার বিভাগে কোনো কিছু বাধা দিলে ট্রাম্প কিংবা ট্রাম্পের উচ্চপদস্থ কর্মকর্তারা যেভাবে বিচার বিভাগের সমালোচনা করেন, হয়তো বা কোনোভাবেই ট্রাম্পকে আটকানো যাবে না। কিন্তু সেই জায়গায় কিন্তু আমরা দেখছি অনেকগুলো এই পরিকল্পনার উপরই আসলে ব্লক দেওয়া হচ্ছে কিংবা মামলা হচ্ছে আদালতগুলোতে। কিভাবে দেখছেন? না, এটা খুবই আনফরচুনেট যে একজন আনইলেক্টেড পারসন, এবং ইলন মাস্ক কিন্তু সাউথ আফ্রিকার অরিজিনাল তার বার্থ প্লেস, একজন ফরেনার জাস্ট লাইক ইউ অ্যান্ড মি। তো সেই লোকটাকে ফেডারেল গভর্নমেন্টের এইভাবে তছনছ করার কোনো অধিকার নাই। ইজ নট এন ইলেক্টেড অফিসিয়াল। কিন্তু ডোনাল্ড ট্রাম্প তাকে যেহেতু অর্ডার দিয়েছে, সেখানে সে তার একতরফা ভাবে করে যাচ্ছে, এবং থাউজেন্ডস অফ লোককে যেভাবে সে বরখাস্ত করছে, এগুলো অত্যন্ত অনৈতিক, দুঃখজনক। এবং যুক্তরাষ্ট্রের মতো একটা দেশে, যেটাকে আমরা বলি যে গণতান্ত্রিক চিন্তাধারার চ্যাম্পিয়ন, যে কথা আপনি বললেন, স্বাধীন বিচার বিভাগ বা অন্যান্য যে বিষয়গুলো আছে, এটা কিন্তু সারা দুনিয়াতে একটা শিক্ষণীয় বিষয় ছিল। কিন্তু সাম রিজন এইগুলো এতভাবে ডিক্লাইন করতে করতে এখন একটা চরম পর্যায়ে এসে গেছে। যে কথা বলেন বিচার বিভাগ বা এইটা সেটা, তারা একটু চেষ্টা করছে। মনে রাখতে হবে যে এখনো পর্যন্ত আপনার ডেমোক্রেটিক যে অ্যাপয়েন্টমেন্ট গুলো ছিল, কিছু কিছু লোক আছে, রিপাবলিকান তো আছে, তো তারা এটা চেষ্টা করছে। কিন্তু আপনি দেখেন যে সমস্ত ইনভেস্টিগেশন ছিল, 11টা ইনভেস্টিগেশন ছিল যারা আমাদের এই বিচার বিভাগই করতো, যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ,
সে অ্যাটর্নি জেনারেল থেকে শুরু করে ডেপুটি অ্যাটর্নি জেনারেল থেকে যারা করতো, ইলন মাস্কের বিরুদ্ধে কিন্তু এই কোম্পানি, তার যে কোম্পানিগুলো আছে তার বিরুদ্ধে ইনভেস্টিগেশন চলছিল, ও একচোটে এসে তাদেরকে ফায়ার করেছে। এখন একটা কথা আমরা বলি না যে ডোন্ট শুট দি মেসেঞ্জার। এই যে ইফিসিয়েন্সি কিভাবে হয়, যে তার জিনিসটা ইনভেস্টিগেট করছে যে সমস্ত বিচারকরা, প্রসিকিউটররা বা জাস্টিস ডিপার্টমেন্ট, প্রথম চোটে এসেই তাদেরকে বের করে দেওয়া হলো। তাহলে তৃতীয় বিশ্বে এশিয়া, আফ্রিকা, ল্যাটিন আমেরিকার মতো দেশগুলোতে যখন যে কোনো ডিক্টেটর অর ইলেক্টেড অফিসিয়াল বিকাম এ স্লোলি ডিক্টেটর, তারা কিন্তু এই ধরনের কাজ কারবার করে, এটা আমরা জানি। কিন্তু যুক্তরাষ্ট্রে এগুলো কখনো হতো না, কিন্তু এখন এগুলো হচ্ছে, কিছু স্টপ করছে। কয়েকদিন পরে হয়তো সবই থেমে যাবে। ইলন মাস্ককে বছরখানেক পরে হয়তো তাকে গাড় ধরে বের করে দেবে। এটা ডোনাল্ড ট্রাম্প কয়েকদিন পরে এটা বুঝতে পারে। তার কারণ হলো, আপনি দেখেন রিপাবলিকানরা অলরেডি এটাকে অপোজ করছে, কারণ মিড টার্ম ইলেকশন বলে একটা জিনিস আছে যুক্তরাষ্ট্রে, অতি শীঘ্রই সেটা হবে। তো রিপাবলিকান যারা আছে তারা চিন্তা করছে, মনে করেন একটা এক্সাম্পল, যে ফেডারেল গভর্নমেন্টের যে অফিসিয়াল গুলো আছে যারা কাজ করছে, তারা কিন্তু হোয়াইট হাউসে না, ওরা নট অনলি অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, অ্যারাউন্ড দ্য ইউনাইটেড স্টেটস, ওরা নিউ ইয়র্কে রয়ে গেছে ফেডারেল প্লাজা, আপনি জানেন যেখানে ফেডারেল গভর্নমেন্টের কাজ রয়ে পড়েছে। পুরো যুক্তরাষ্ট্রের স্টেট গুলোতে ফেডারেল গভর্নমেন্টের লোক আছে, তারা বিক্ষোভ করছে। তারা, আপনি দেখেছেন কয়েকদিন আগে আমি সম্ভবত মিসৌরিতে একজন হচ্ছে কংগ্রেসম্যান বক্তৃতা দিচ্ছিল, তাকে শাট আপ করে দিয়েছে ওই রিপাবলিকানরাই, ওই অঞ্চলের লোকেরা। এখন এরা তো বাইরে যেতেও পারবে না, কারণ এদের তো ঘরে ঘরে হাহাকার। আপনি যদি ইকোনমিক ফ্যাক্টর নিয়ে আসেন, প্রত্যেকটা জিনিসপত্রের দাম বাড়ছে, আর আপনি একটা লোক 20 বছর 25 বছর হয়তো উইথিন 3-4 ইয়ার্স সে রিটায়ার্ড হয়ে যাবে, আপনি তাকে একটা দোষ দিয়ে হায়ার করলেন, টোটালি, মানে এটা কোন রকম এটা মানাই যায় না। কিন্তু যুক্তরাষ্ট্রের মানুষ এগুলো আমাদের দেশের মতো না যে সাথে সাথে বিরাট মিছিল বের করবে। তো তারা রিয়ালাইজ করছে, বিশেষ করে ওই যে বললাম কংগ্রেসম্যান, সিনেটররা, এরা অলরেডি তারা সজাগ হয়েছে। উইথিন এ মান্থ এই ঘটনাগুলো হচ্ছে, যে এমপ্লয় গুলো কি হবে, কম্পেনসেশন কি হলো, তারপরে এই লোকগুলো যে ইফিসিয়েন্সি 15-20 বছরে তারা অর্জন করেছে অ্যারাউন্ড দি ওয়ার্ল্ড, অ্যাবাউট দি গ্লোব, অ্যাবাউট দি ডিপ্লোমেসি, পলিটিক্স অ্যান্ড ইকোনমিক ইনসেন্টিভস, এই লোকগুলো ছাড়া তো কেউ জানে না হাউ দে ক্যান রান দি গভর্নমেন্ট। এটা একটা বিরাট বিষয় আছে, আমরা অতি শীঘ্রই দেখতে পারবো যে একটা হাউ খাউ জগা খিচুড়ি লেগে গেছে নৈতিক 2-3 মান্থস। এটা পলিটিক্যালি রিপাবলিকানদের জন্য ভালো না, তাদের ভয়েস আউট করা ভালো। ডেমোক্রেটরা অনেকটা নিশ্চুপ রয়েছে। আমার অনেক বন্ধু বান্ধব বলে যে ডেমোক্রেটদের উচিত ছিল এইসবগুলো চ্যালেঞ্জ দেওয়া। তো আমার মনে হয় এটা পলিটিক্যাল ডিসিশনটা তাদের হয়তো এটা, যে আসলে সে যেহেতু ভাঙাচুর করছে, করুক, তারপরে এক সময় তার নিজের লোকেরাই তার বিরুদ্ধে যাবে। এবং আই এম লুকিং এট অবজার্ভিং দি সিন, যে এভরি ডাইরেকশন is going towards him very soon. Thank you. প্রফেসর ডক্টর মহসেন পাটোয়ারি, ডক্টর শওকত আলী যেটি বলছিলেন যে হয়তো বা আমরা দেখতে পারবো, কিন্তু ট্রাম্প তো আসলে ভিন্ন মত খুব একটা পছন্দ করেন না, একটু তোষামাদি পছন্দ করেন, তার পক্ষে সবাই কথা বলবে এমনটা চান। রিপাবলিকানরা আমরা দেখি যে অনেকাংশে তারা খুব একটা সাহস পান না ট্রাম্পের বিরুদ্ধে যেতে, কেউ যদি দুই একটা ভাবে ভিন্ন মত দেয় তাকেও তারা আক্রমণ করেন, এবং অনেক ডেমোক্রেটিক নেতাকেও আমরা দেখছি কিছুটা ট্রাম্পের সুরে কথা বলতে। আপনি কতটা আশাবাদী? আমি আশাবাদী। আমি ডক্টর শওকতের কথাগুলো আমি শুনলাম। এটা হয়েছে কি, ইলন মাস্ক প্রায় $250 মিলিয়ন প্রেসিডেন্ট ট্রাম্পের ইলেকশনে খরচ করেছে, রাইট? তো আমেরিকান গণতন্ত্রে, আমেরিকান রাজনীতিতে মানি ইজ এ বিগ ফ্যাক্টর। সেইভাবে এলন মাস্ক তার কাছাকাছি চলে আসছে, নাম্বার 1। নাম্বার 2, এলন মাস্ক ইজ দি রিচেস্ট ম্যান ইন দি ওয়ার্ল্ড। তার ব্যবসা থ্রোতে, তার মানে সে ব্যবসায় অনেক এফিসিয়েন্সি দেখিয়েছে, সে ব্যবসা করে বেরিয়ে আসছে। এবং প্রেসিডেন্ট ট্রাম্প ইজ অলসো এ বিজনেসম্যান। তো তাদের মধ্যে মিল আছে। এবং যারা প্রাইভেট বিজনেস করে তাদের বিজনেস এফিসিয়েন্সি ইজ ভেরি ইম্পর্টেন্ট, রাইট? কিন্তু যেটা আমি ডক্টর শওকতের সাথে একমত, যে এইভাবে যে গণহারে যে জিনিসগুলো করছে, এগুলা করতে পারতো নিয়মতান্ত্রিক ভাবে
এবং যেটা ফেয়ার অ্যান্ড জাস্ট। কারণ আমি এটা বলি এই জন্য যে আপনার সব কিছুতেই আমরা ফেডারেল গভর্নমেন্ট কোনো কিছু করতে গেলে অনেক সময় লাগে। ফেডারেল ব্যুরোক্রেসি ইজ এ ভেরি স্ট্রং ব্যুরোক্রেসি, রাইট? ফেডারেল ব্যুরোক্রেসিতে অ্যাকাউন্টেবিলিটিটা কম। হিউম্যান বিইং এর উপরে, আমার মানুষের উপরে আপনার যদি অ্যাকাউন্টেবিলিটি না থাকে তাহলে আপনার এফিসিয়েন্সি কমে যায়। এই যে এলন মাস্ক, আমি তার সব সমর্থন করে বলবো না, এলন মাস্ক যে বলছে যে গত এক সপ্তাহে তুমি কি কাজ করেছো, কি কি তোমার প্রোডাক্টিভিটি, তার 5টা অ্যারাউন্ড 5 তুমি একটা দেখো যে আমি এই কাজটা করেছি। এটা কিন্তু কোনো খারাপ জিনিস না, কিন্তু এটা বেড়ে সিস্টেম। কারণ আমি আপনাকে বলি আমার অভিজ্ঞতা, ডক্টর শওকত আলী জানে, আমি তো 15 বছর আমি ডিন ছিলাম সিটি ইউনিভার্সিটি অফ নিউ ইয়র্কে, এখন অবশ্য নাই। আমাকে হয়তো নতুন এক প্রেসিডেন্ট আসছে, সে বলছে যে আমাদেরকে সব ইয়েদেরকে, এক্সিকিউটিভদেরকে বলছে তোমার গত প্রত্যেক শুক্রবারে তোমরা আমাকে একটা জিনিস দিবে, কি কি কাজ করেছো তোমরা এই এক সপ্তাহে, তোমাদের প্রোডাক্টিভিটি কি, কেন জিনিসটা করেছো, এটার আউটকামটা কি। তো আমাকে যখন জিজ্ঞাসা করছে, আমি তো আর সব কাজ করি না, আমার আন্ডারে 5টা ডিপার্টমেন্ট আছে, বায়োলজি ডিপার্টমেন্ট চেয়ারম্যান আছে, আমি আবার তাদেরকে ওটা ট্রান্সফার করছি যে তোমরা গত কি করেছো তোমরা আমাকে ফ্রাইডে মর্নিং এ দিবা, আমি আবার জট ডাউন করে এগুলা ফ্রাইডে আফটারনুনে প্রেসিডেন্ট অফিসে পাঠাবো। এটাকে বলে অ্যাকাউন্টেবিলিটি। অ্যাকাউন্টেবিলিটি আপনি প্রাইভেট বিজনেস করেন, সবগুলো অ্যাকাউন্টেবিলিটি দরকার, কিন্তু এই জিনিসগুলা নিয়মতান্ত্রিক ভাবে হওয়া উচিত। এটা এক। 2 নম্বর হলো এতে 2 মিলিয়ন ফেডারেল এমপ্লয়িজ আর ইনভলভ, রাইট? তার মধ্যে 1 মিলিয়ন অলরেডি তাদের রিপোর্ট দিছে, আর 1 মিলিয়ন তাদের এখনো দেওয়া হয়নি। তো এটা নিয়ে তো কোর্টও কিন্তু যাওয়া হয়েছে, কোর্ট কিন্তু এটা বন্ধ করার জন্য বলছিল, কোর্ট কিন্তু এটা বন্ধ করে নাই, কারণ এটা আইনের মধ্যেই আছে যে আপনি চাইতে পারেন, অ্যাকাউন্টেবিলিটি চাইতে পারেন। সো এই জিনিসগুলো আমি মনে করি যে এটা অন্যভাবে করলে জিনিসটা হইচইটা কম হতো। আস্তে 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 সবকিছুরই আস্তে আস্তে, আমরা তো হইচই করি না, কারণ আমার জব নির্ভর করে প্রেসিডেন্টের উপরে, আর সেটা এমন ভাবে সুন্দরভাবে সিস্টেমেটিক এবং থ্রেট করা হয়নি। আমাকে বলছে তোমার কাজটা দেখো, কিন্তু উনি বলছে যে এটা না দিলে তোমাদেরকে ফায়ার করবো, বুঝছেন? যে কথাগুলো কিভাবে প্লেস করলো, প্লেসিংটা আমার মনে হয় ঠিক হয়নি তা, রাইট? এই জিনিসগুলো আমার মনে হয় তাদের জানতে হবে। কিন্তু ডক্টর মহসিনা পাটোয়ারি একটু যুক্ত করবেন কিনা, এক ধরনের অস্থিরতা কিন্তু চলছে বেশ কিছু জায়গায়। ফেডারেল কর্মীরা একদিকে যেমন বিক্ষোভ করছেন এবং তারা বলছেন যে তারা খুব মানসিকভাবে খুব চাপে রয়েছেন, এক ধরনের অস্থিরতা কিন্তু চলছে কর্মীদের মধ্যে। অবশ্যই অস্থিরতা থাকবে, অবশ্যই অস্থির থাকবে। আপনার বাড়ি কিনছেন, আপনার বাড়ির মর্টগেজ আছে, আপনার গাড়ির মর্টগেজ আছে, আপনার অন্য লোন আছে, আপনার ছেলেমেয়েরা বিশ্ববিদ্যালয়ে যায়, তাদেরকে পয়সা দিতে হয়, প্রাইভেট স্কুলে যায় টাকা দিতে হয়। You are what do we do? Why I bought the house? যখন আমার চাকরিটা পেলাম কিউনিতে, চাকরিটা টেনিউর ট্র্যাকে চাকরি পেলাম, আমি মনে করি যে আমার একটা সুযোগ আসছে, আমি বাড়িটা কিনলাম। এখন আমার চাকরি যদি না থাকে, দেখেন আমার কি অবস্থাটা হবে। আই এম অন দি স্ট্রিট, রাইট? এই যে একটা টেনশন, এটা কিন্তু বিরাট টেনশন। এই টেনশন কিন্তু ওই যে উনি বললো যে, ডক্টর শওকত আলী বললো যে ডেমোক্রেটরা বেশি কথা বলে না, ডেমোক্রেটরা ওয়াচ করতেছে, কারণ এটা তাদের পক্ষেই যাবে। এই যে সিচুয়েশন গুলো হচ্ছে, এই যে আপনার মানুষের মধ্যে যে একটা অসন্তোষ হচ্ছে, এই অসন্তোষের 2 বছর পরেই তো একটা নির্বাচন আসতেছে, এই নির্বাচন রিফ্লেক্ট করবে। রিপাবলিকান কিছু লোক কিন্তু পলিটিশিয়ানরা বুঝতেছে, রাইট? কিন্তু কিছু বুঝতেছে, কিছু বলতেছে, আবার হার্ড বলতেছে না, কারণ বেস যেটা রিপাবলিকান বেস স্টিল প্রেসিডেন্ট ট্রাম্পের মেগা মধ্যে আছে, মেক আমেরিকা গ্রেট এগেইন। সুতরাং তারা অত ওপেনলি বলতে পারছে না, যতটুকু পারতেছে তার কনস্টিটিউশন যদি স্ট্রং হয় সেভাবে করতেছে। নাহলে আমি ধরেন রিপাবলিকান করি, আমি এখানে একজন সিনেটর, আমি বিরুদ্ধে গেলে আমার বিরুদ্ধে একজনকে প্রাইমারিতে দাঁড় করে দিবে, দিয়ে আমাকে হটানোর চেষ্টা করবে। এই জিনিসগুলোর যে নেই আছে, তবে টেনশনটা তো ডেফিনেটলি থাকবে, টেনশন আছে, এবং এটা আমার মনে হয় রিপাবলিকানদের কিছুটা এফেক্ট করতে পারে মিড টার্ম ইলেকশনে। এবং এটা সত্যিকার ভাবেই মানুষ কিভাবে নিচ্ছে, কারণ ইমিগ্রেশনের ব্যাপারে কিছুটা মানুষ পজিটিভ ছিল, এবং এই ব্যাপারটা নিয়ে এই 2 লক্ষ লোক, মানে 2 লক্ষ লোকের সাথে কত লক্ষ লোক জড়িত, তার আত্মীয় স্বজন, তার ছেলে মেয়ে, তার ফ্যামিলি। সো ইটস এ হিউজ নাম্বার অফ পিপল, এন্ড দে ক্যান বি ইনফ্লুয়েন্সিয়াল ইন নেক্সট ইলেকশন।
জি, আমরা দুজন অতিথির বক্তব্য শুনছিলাম। অসংখ্য ধন্যবাদ। আমাদের আলোচনা চলবে, তবে একটু বিরতির সময় হয়ে গেছে। দুজন অতিথি সঙ্গেই থাকবেন, দর্শক আপনারাও সঙ্গেই থাকুন। আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানে। আলোচনায় রয়েছেন ডক্টর মহসিনী পাটোয়ারি এবং ডক্টর শওকত আলী। দুজন অতিথিকেই আবার স্বাগত জানাচ্ছি। আন্তর্জাতিক প্রসঙ্গে আলোচনা করব, বাংলাদেশ প্রসঙ্গে কথা বলতে চাই। ডক্টর শওকত আলী, বর্তমানে বাংলাদেশে যে ধরনের অস্থিরতা চলছে, ঠিক এই সময়ে সেনা প্রধানের এই ধরনের বক্তব্য আমার কাছে মনে হয়েছে যে গতানুগতিক বক্তব্যের বাইরেও তিনি খুব শক্তভাবে বার্তা দিয়েছেন এবং বিভিন্ন দলের প্রতি, বিভিন্ন মতবাদের প্রতি তিনি এক ধরনের মেসেজ দিতে চাচ্ছেন। আপনিও কি একমত? মোরাললেস আমি একমত, কিন্তু তার আগে আমাদের পাটারি ভাই একটা কথা, সুন্দর কথাই বলেছেন উনি। আমি ওইখানে একটু যোগ করতে চাই জি, যে নিশ্চয়ই। একজন মানুষ, এই যে 10-15% মানুষকে হোয়াইট হাউস থেকে বহিষ্কার করে দেওয়া হলো, এই লোকগুলো যদি নেওয়া হয় কিছুদিন পরে, এরা কারা? এরা কি রিপাবলিকান হবে, কনজারভেটিভ রিপাবলিকান হবে, না ইলেন মাস্কের লোকজন হবে? এটা কিন্তু প্রশ্ন থেকেই যায়, যে হয়তো বা কিছুদিন পরে আবার নতুন করে হায়ার করা হচ্ছে বা হবে, এ কারণে ফায়ার করা হয়েছে। যাক, এবার আপনার যে প্রশ্ন, ইনি এই কথাটা বলেছেন ওয়াকারুজ্জামান সাহেব রাওয়া ক্লাবে। আমি রাওয়া ক্লাবের নিচে বহুবার গিয়েছি, কারণ আমি থাকতাম ওই আশেপাশে। তো সেখানে নতুন যে ইলেক্টেড প্রেসিডেন্ট হয়েছে কর্নেল হক, অনেকবার তার সাথে আমি টকশো করে আসছি। উনি যে কথাগুলো বলেছেন, আমি পার্সোনালি বলে দিই যে এই কথাগুলো কিন্তু খারাপ কথা। ইন জেনারেল উনি এটা বলেছেন। কাদেরকে বলেছেন এটা হলো একটা বিষয়, যে প্রশ্নটা আপনি করছেন। হুম হুম। আমার মনে হয় সাধারণ মানুষদেরই বলা হয়েছে, বাট ইন জেনারেল যারা ছাত্র আছে, পলিটিক্যাল লিডার আছে, অ্যাডমিনিস্ট্রেশনে আছে, টু এ সার্টেন এক্সটেন্ট হয়তো প্রশাসনে, পুলিশ, বিজেপি বা র্যাব বা অন্যান্য যারা আছে, অ্যাক্রস দি বোর্ড, সবাইকে তিনি হয়তো বা সতর্ক করেছেন। আমি একমত। ওয়াকারুজ্জামান সাহেবকে আমি বিভিন্ন টক শোতে তার 5ই আগস্টের ভূমিকা, এটা নিয়ে আমি তাকে প্রশংসা করেছি এবং ক্রেডিট দিয়েছি। যা বলেছি তা বলেছি, যে তার এই প্রাগবেটিজমের জন্য তিনি ইচ্ছে করলে আরো অনেক ক্ষতি হতে পারত, তিনি সেটা করেননি। দেশের শান্তি শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কেন এটা হচ্ছে আমি জানি না। আমি একটা কথা বলি আপা, আমার বাড়ি যশোর, এখানে আমি যখন যাই তখন ধরেন 3-3.5 মাস আগে পরিস্থিতি খুব খারাপ ছিল। তো হঠাৎ করে একজন ওসি সাহেব আসছেন, তারপরে আমি যাওয়ার পরে জিজ্ঞেস করলাম লোকজনের যে কি অবস্থা, কি কারে নতুন ওসি আছে, সে মাত্র কয়েকদিন হলো যোগ দিয়েছে। তা আমি কথা প্রসঙ্গে এমনি বলেছিলাম যে দেখো, নতুন ওসি যা আসছে, খুব অল্প সামান্য পুলিশ আছে, কিন্তু আমরা কিন্তু গ্রামের মানুষজন তাকে সাহায্য করতে হবে, এটা ডক্টর ইউনূস সাহেব চেয়েছেন, শান্তি শৃঙ্খলার জন্য আমরা সাহায্য করব। সামহাও কথাটা তার কানে পৌঁছে গেছে। উনি পরের দিন দেখি দলবল নিয়ে আমার কাছে আসছে, বলছে স্যার এত সুন্দর কথা তো কেউ বলে না, আমাদের তো সব শত্রু মনে করে রাখছে, আমার ফোর্সে জয়েন করে না, আমি কিভাবে একটা ক্রিমিনালকে ধরতে যাব? আপনার এই কথাটা যে বলেছেন যে আমার গ্রামবাসীরা আপনারা মোস্ট ওয়েলকাম, পুলিশদেরকে আমি বলেছি। এইটা শোনার পরে দেখেন পাশের আরেকটা থানার ওসি নিজে, বাবুল খান, তিনি নিজেও চলে আসছে তার ফোর্স নিয়ে আমার বাড়িতে। স্যার আপনি আমার থানাতে আসেন, সেখানে এসে আমাদের ফোর্সদের একটু উজ্জীবন করার কথা বলবেন, যাতে ওরা সাহস পায় কাজ করার। দিস ইজ দ্য রিয়েল কন্ডিশন বাংলাদেশে। আপনার বহু জায়গায় এখনো ওসি দে আর নট ফাংশনিং ওয়েল, এবং যদিও করে 2-5 জন লোক নিয়ে করছে। এটা কেন হলো, কিভাবে হলো, আমি এটা বলতে পারবো না। এটা তো হওয়ার কথা না। আমরা বলেছিলাম, যেহেতু বৈষম্য বিরোধী আন্দোলনের সাথে আমি একজন সত্যিকার অর্থে পার্টিসিপেন্ট ছিলাম, তো আমি ধারণা ছিল যে আমাদের ছাত্ররাও এর ভিতরে আসতে পারে। অনেক ভালো ছাত্র, বিশেষ করে মেয়েরা ছেলেরা আসবে, ভলেন্টারি কাজ করবে, যেমন আপনার ভিয়েতনামের যুদ্ধের সময় হয়েছে, অন্যান্য সব দেশ হয়, এমনকি ইউক্রেনের কথা যেটা বললেন, এখনো সেখানে ছেলেপিলেরা ভলেন্টিয়ারি কাজ কারবার করে। আনফর্চুনেটলি ইট ডিড নট ম্যাটেরিয়ালাইজ। তো ফলে হয়েছে কি, যে একটা প্রশাসনে যেমন গোলমাল রয়ে গেছে আমি দেখেছি, সেখানে এখনো ধরেন 70% অতীত সরকারের লোকজন সেখানে রয়ে গেছে। এখন কি করবেন আপনি?
তারা 15-18 বছর ধরে কাজ করছে, সবাইকে তো সরিয়ে দেওয়া যায় না। তাহলে কি করা উচিত ছিল? আমি বলেছিলাম সাথে সাথে এদেরকে রিফ্রেশিং কোর্স দেওয়া প্রস্তাব আমি করেছিলাম, যে স্যার সবাইকে ডাকবে, ডিসি, এডিসি, ওসি যারা ফিল্ড লেভেলে আছে সবাইকে ডেকে একটা রিকনসাইলেশন। এবং আমি এই কথাটা আমি বলি প্রথমে, শাহসিনা থাকা অবস্থায় যে ট্রুথ আর রিকনসাইলেশন কমিটি গঠন করে যাতে আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে এই দেশটাকে সুন্দরভাবে রাখতে পারি। যে চলে গেছে তো গেছে, ধ্বংস অর্থনৈতিক ভাবে এই দিন তো আমি 1 ঘন্টা লেকচার দিতে পারবো, এটা তো হয়ে গেছে। কিন্তু যেটুক আছে এটাকে সুন্দরভাবে যদি আমরা না রাখি, তাহলে ওয়াকারুজ্জামান সাহেব তো ঠিকই বলেছেন যে আমাদের দেশের সাবরেন্টি নিয়ে প্রশ্ন উঠবে। আমি তার সাথে একমত, যেটা আমাদের প্রয়োজন। এখন এর ব্যাখ্যা নিয়ে যদি আপনি বলেন এটা কি ওয়ার্নিং, এটা যেমন ডক্টর মোরসি শাসন আমলে আইন শৃঙ্খলা পরিস্থিতি খুব খারাপ হয়েছিল ইজিপ্টে, মিশরে, সেখানে আল সিসি কোনো ভূমিকা গ্রহণ করেননি আইন শৃঙ্খলা ফিরানোর। এবং কিছুদিন পরে যখন মানুষ রাস্তায় নামে, তিনি মোরসিকে চিরকালের মতো বন্দি করে দুনিয়া থেকে সরিয়ে দিয়ে ক্ষমতা দখল করলেন এই আইন শৃঙ্খলার অজুহাত দিয়ে। এখন এটা কি সম্ভব? হি সেড ক্লিয়ার যে এই ধরনের আমার আগ্রহ নাই। এখন এই আগ্রহ নাই এর মানে কি আমি জানি না। আর যারা ছিলেন ওখানে সব হাই র্যাঙ্কিং জেনারেল ছিলেন, ইনক্লুডিং জেনারেল নুরুদ্দিন সাহেব, যিনি এরশাদকে বলেছেন যে আমি গুলি করতে পারবো না। ওয়াকারুজ্জামানও হাসিনাকে রিফিউট করেছেন যে আমি গুলি করতে পারবো না ম্যাডাম, আপনার 45 মিনিট সময় আছে, পারলে ব্যাগ নিয়ে দৌড় মারেন, আর না হলে কিছু হলে আমি দায়িত্ব নেব। আমি এই ক্রেডিটটা তাকে দিতে চাই তার রিডিং এর জন্য। তো ইট ইজ কারেক্ট। আপনি বলেন আপা, আমাদের দেশের ভিতরে যদি আমরা ঐক্যবদ্ধ না হয়, আপনি দেখেন ছাত্ররা ছিল ঐক্যবদ্ধ, তাদের ভিতরে কি আজকে বিএনপির ভিতরের অবস্থা কি দেখেন, এমনকি জামাতে উল্টো পাল্টা কাজগুলো করছে। আর গ্রাম অঞ্চলে যদি আপনি যান, যে যার মতো এগুলো চালিয়ে যাচ্ছে, মানে কাহাতক আপনি এগুলো গ্রহণ করবেন। তাহলে উনি যদি ওয়ার্নিং দিয়ে থাকে, তাহলে এটাকে ম্যাটেরিয়াল যদি করতে হয়, তাহলে প্রশাসনের লোককে ডাকতে হবে সবাইকে। যেমন কিছুদিন আগে টিসিদের ডাকা হয়েছে, কেন? ওয়াই 6 months টেক? এটা তো প্রথম মাসে করা উচিত ছিল। আমি স্যারকে দোষ দেবো না, ডক্টর ইউনূস সাহেব আমার টিচার, যমুনাতে আমার সাথে অনেক কথা হয়েছে, আই এম নট দ্যাট অ্যাডভাইজার। লেফটেন্যান্ট জাহাঙ্গীর আপনার কিছুদিন আগে যে অপারেশন ডেভিল হান্ট করেছেন, এর এক পর্যন্ত উনি সাহস পাননি। কেন করেছে আমি বলে দিচ্ছি। নাসিমুল গনি বলে এক ভদ্রলোক, সে এখন সিনিয়র সচিব, আই নো হিম ভেরি ওয়েল। উনি 10 বছর আগে হাসিনা তাকে কিক আউট করেছে, একজন ফার্স্ট ক্লাস একদম ভালো একজন অফিসার। উনি চলে আসছেন সিনিয়র সচিব হিসেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এই লোকটা অনেক সাহস দিয়েছে। এখন অপারেশন ডেভিল হান্ট নিয়ে কি কি প্রশ্ন আছে আপনি শোনেন। আমি একটু বেশি সময় নিয়ে ফেলছি। এখানে যদি আপনি অপারেশনে না যান, না ধরেন, না মারেন, এই দেখেন লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীরের বিরুদ্ধে কথা উঠেছে, আরে ওর এটা হবে সেইটা হবে, পদত্যাগ করবে। আপনি যদি ধরেন, তখন বলা হবে উনি তো হাসিনার থেকে কোনো পার্থক্য নাই, আরে ইউনূস সাহেব কি করছে এটা, আরে ধরছে না। আবার যদি আপনি না ধরেন, তখন পরিস্থিতি আপনি যা দেখছেন, আমি তো ঢাকায় ছিলাম, আমি তো দেখছি যে কি হচ্ছে। আর মফস্বলের কথা বাদ দেন, এটা রাহেদিল না, এটা আল্লাহর পথ ছেড়ে দেওয়া হয়েছে, বেসিক্যালি সেখানে সেইভাবে চলে। তো এই জিনিসটা করতে কেন দেরি হবে? লেফটেন্যান্ট জাহাঙ্গীর যে রাত্রি যে কনফারেন্সটা তিনি করেছেন, সেনাবাহিনীর প্রধান কথা বলেছেন, আমার ধারণা ছিল লেফটেন্যান্ট জাহাঙ্গীর যদি নিজে, উনি খুব ভালো মানুষ কিন্তু খুব সহজ সরল মানুষ, উনি যদি নিজে রাত 3টের সময় রাস্তায় টহলে বেরিয়ে যেত, যে আমি যাচ্ছি আমার 25 জন কর্মকর্তাকে নিয়ে আমি যাব, এটা উজ্জীবনী। আপনি তো কিছু করতে পারবেন না 30 জন 25 জন লোক নিয়ে, কিন্তু আপনি যে ইনসেন্টিভটা দিলেন, যে সাহস দিলেন, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আনফরচুনেটলি এটা হচ্ছে না। আমি আশা করবো ওয়াকারুজ্জামান সাহেব যেটা বলছেন এটা উনি ডেলিভারি দেবেন। এটা পলিটিক্যালি স্ট্রাকচার। দেখেন, আপনারা বলছেন বিপ্লবী সরকার, আবার কনস্টিটিউশনে রয়েছে। আর আমি সেদিন এক টকশোতে বলেছি, আমরা একটা ইউনিক নেশন, আমরা সব নিয়ে আমরা কাজ করতে পারি, সব লোক নিয়ে আমাদের কাজ করতে হবে। আমি কাউকে ওইভাবে এলিমিনেট করতে চাইনি। আপনি এটা সুযোগ দেবেন না মানুষকে একটা ট্রুথ, সত্য কথা বলার জন্য। খালি ট্রুথ আর রিকনসাইল। আমি তো হাসিনা বেঁচে থাকা অবস্থায় দেশে 2 বছর আগে থেকে এটা বলছি যে আওয়ামী লীগ করা কোনো দোষ না। আওয়ামী লীগ করেছেন বলে আপনাকে পিটিয়ে মারতে হবে রাস্তাঘাটে, এটা কোনো দোষ না, এটা করা উচিত না। আপনি রিকনসাইল করেন, আমরা সভ্য দেশ,
আমাদের জিডিপি গ্রোথ হচ্ছে, আমি কিছুক্ষণ আগেও বলেছি, ইটস ফার বেটার দ্যান এনি ইউরোপিয়ান কান্ট্রি। $450 বিলিয়ন। এই দেশকে আপনি এভাবে ধ্বংস করবেন কেন? কারোর অধিকার নাই। এ কারণে আমি স্যারকে অনুরোধ করবো আপনাদের শোর মাধ্যমে, স্যার বি প্রোঅ্যাক্টিভ। আপনি যদি দেখেন কোন অ্যাডভাইজার কথা ছাড়া কিক হিম আউট, যে ইনাফ লোক কেন আপনি রাখবেন এখানে? দেশের এই পরিস্থিতির জন্য তারা দায়ী। যদি দেখেন আপনার সেক্রেটারি, ডেপুটি সেক্রেটারি, এডিসি, জয়েন্ট সেক্রেটারি, এদেরকে দেখেন একটা সাহসদের মতো ইউনিফিকেশনের একটা প্রচেষ্টা আমরা করি। আই ডোন্ট সি দ্যাট। যে যার মতো করে যাচ্ছে। দিস ইজ নট দ্য ওয়ে এ গভর্নমেন্ট শুড রান। ওয়াকারুজ্জামান সাহেব ডক্টর ইউনূসের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। আমি মনে করি বাংলাদেশের পুলিশ, বিজেপি বলেন, র্যাব বলেন, বা হচ্ছে আপনার আর্মির কথা বলেন, খুব ভালো মানুষ আছে। আই রেসপেক্ট দেম, আই রেসপেক্ট ইনস্টিটিউশন। এই জন্য আমি ওয়াকারুজ্জামান সাহেবকে আমি সাপোর্ট দিয়ে আসছি, জি এবং যারা প্রশাসনে রয়েছে তাদের সাপোর্ট দিই। বাট দে হ্যাভ টু ক্রিয়েট অ্যান অ্যাটমসফিয়ার যেখানে আমাদের মানুষগুলো বোঝে যে নতুন সরকারের অস্তিত্ব আমাদের দেশের জন্য ভালো, ইকোনমিকই ভালো। দেখেন দ্রব্যমূল্য দাম বেড়ে গেছে, আপনি কয়েকদিন পরে যদি লোক এর বিরুদ্ধে কথা বলে, আপনি কিভাবে ঠেকাবেন? অথচ আমি একটা কথা বলি, পাটোয়ারি ভাই, আমি একটা কথা বলি, আমি এগুলো এমবিএ তে পড়াই। এখানে যদি আপনার ইনভেন্টরি থাকে, দেখেন দ্রব্যমূল্য তেল পাওয়া যাচ্ছে না। আচ্ছা ভাই, আপনি কত টন তেল নিয়েছেন দেশে? আপনি যদি ইনভেন্টরি ডাটা লিস্টে দিয়ে দেন এই তেলগুলো কোথায় আছে, আপনি প্লেনে বসে মাটির নিচে বসে আপনি বলতে পারবেন যে তেলগুলো কোথায় আছে। ইট ইজ মডার্ন ইনভেন্টরি সিস্টেম। আপনি ওয়ালমার্ট এগুলো করে পারেন এখনো রাইট নাও। এই ওয়ালমার্টের টেকনোলজি দিলেই আপনি বুঝতে পারবেন যে স্টক হোল্ডার যারা, এরা কারা কোথায় কত টন কত মন তেল নিয়েছে এবং কার দোকানে এই তেলগুলো আছে। সিম্পল টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট হলেই জি আপনি প্রফেসর ডক্টর ওই শওকত আলী, বঙ্গভবনে বসে বুঝতে পারেন যে কত টন তেল কোথায় পড়ে আছে। ভাইজান কি করবো নাকি? আমাদেরকে পছন্দ করে না, আমরা সত্য কথা বলি বলে। আমাদের আশেপাশে আমি যমুনার ভিতরেও যে দেখে আসছি, they don't like us, কারণ আমরা যুক্তরাষ্ট্রে থাকি। পাটোয়ারি ভাই একটা ইউনিভার্সিটি ভাইস চ্যান্সেলর উনি হতে পারেন না, একটা করতে পারেন না উনি? ওনাকে ভয় করবে যে উনি এসে তো এটা ওনাকে ঢুকতে দেবে না। আমরা গিয়েছি দেখছি, টোটালি আমরা দেখছি ডিফারেন্ট ওয়ে দে আর ফেলিং। আমি যে কথাটা বললাম ডিসি সাহেব, এখানে পাটোয়ারি ভাই আপনার অভিজ্ঞতা আমার চেয়ে বেশি, আপনি আমার বয়সে বড়। জি So you প্রফেসর know ডক্টর better than শওকত me. আলী, আমরা আপনি আপনার ডিসি মতামত সাহেব শুনলাম। জি এতক্ষণ অসংখ্য পরে ধন্যবাদ। আমাদের একদম শেষের দিকে সময় চলে এসেছে, আমরা আপনার মতামত শুনলাম। আমি ডক্টর মহসিন পাটোয়ারি আপনার কাছ থেকেও আসলে শুনবো। বলেন। সেনা প্রধানের আসলে এই রকম শক্ত করে বার্তা দেওয়ার প্রয়োজন আসলে কেন পড়লো? তিনি বলছিলেন যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কাজ করতে পারছেন না। দেশের মাঠে কিন্তু সেনাবাহিনীও রয়েছে, আমরা হয়তো ভুলে যাইনি। পরিস্থিতি আসলে এরকম কেন তৈরি হলো, কিংবা তার আসলে এইভাবে শক্ত বার্তা দেওয়ার প্রয়োজন কেন পড়লো? আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি ডক্টর শওকত আলীর বক্তব্য শুনেছি। উনি একজন সত্যিকার ভাবে বাংলাদেশকে ভালোবাসেন এবং উনি কথাগুলো বলেছেন, আমি ওনার সাথে এগ্রি করি। দুটো জিনিস আমি এটা এখানে বলবো। এত শক্তিশালী কথা মিলিটারি চিফকে বলতে হলো কেন? রাইট, এটা কিছুটা রাজনৈতিক বক্তব্য। এটা কোনো পলিটিশিয়ান বলে নাই, ইউনূস স্যার বলে নাই, এটা একটা জেনারেল বলেছে। হি ইজ নট দি, হি ইজ পার্ট অফ দি গভর্নমেন্ট, বাট মিলিটারি পলিটিক্যাল বক্তব্য না দেওয়াটাই বেটার, নাম্বার ওয়ান। তাতেই এটা দুটো জিনিস আমি দেখতে পাই এই সতর্কবার্তার ভিতরে। এক, উনি অনেস্টলি দেখছে যে আমরা দেশিরা, বাংলাদেশি রাজনীতিবিদরা, আমরা নিজেরা মারামারি করে আমাদের সিকিউরিটিটাকে আমরা ক্ষতি করতেছি, সরকারকে ক্ষতি করতেছি। অন্যদিকে আমি দেখি এটাকে ওনার ডিফেন্স হিসাবে ওনাকে দেখি। কেন ডিফেন্স আমি আপনাকে বলি, উনি আমাদের যে এই যে নতুন যে বিপ্লবটা হলো, আমাদের নতুন হলো, এই জন্য ওনার সাংঘাতিক একটা কৃতিত্ব আছে। কারণ আর্মি যেহেতু গুলি করতে রাজি হয়নি বলেই এই জিনিসটা শেখ হাসিনাকে এই দেশটা পালাতে হলো, রাইট? এবং এই যে শেখ হাসিনা চলে যেতে, এটা আমি বলি সন্দেহ, মানুষের কিছু লোকের সন্দেহ জন্মেছে বাংলাদেশে, আলোচনা করে যা বুঝলাম। কিছু লোক মনে করে যে শেখ হাসিনাকে চলে যেতে দেওয়াটা ভারতের যে আপনার সিকিউরিটি সংস্থার লোকদের সাথে আলোচনা করে ওতে চলে যেতে যাওয়াটা এটা ঠিক হয় নাই, তাকে এখানে রেখেই এখানে বিচার করা উচিত ছিল। এটা জেনারেল ওয়াকারুজ্জামান এই কাজটা ঠিক করে না। এক, দুই নম্বর, যে 600-700 লোক যে ক্যান্টনমেন্টে যেসব লোকগুলোকে আশ্রয় নিয়েছে, এগুলোর ব্যাপারে ক্যান্টনমেন্ট থেকে আরটু ট্রান্সপারেন্ট হওয়া উচিত ছিল। কে লোকগুলো, কারা কারা কি একটু ট্রান্সপারেন্ট হলে ভালো হতো।
3 নম্বর হলো ইন্ডিয়ান আর্মি চিফের সাথে যে বাংলাদেশ আর্মি চিফ কথাবার্তা বলেছে, এই কথাবার্তাটা একটা ট্রান্সপারেন্সি হওয়া উচিত ছিল। এতে করে কিছু সন্দেহ হয়েছে মানুষের, নানান কথা, আমি আর ওটা বলবো না সন্দেহটা কি, বুঝতে পারছেন। 4 নম্বর হলো এই যে আইন শৃঙ্খলা যে ভেঙে গেছে, এখনো ভাঙা, তার অনেকগুলো কারণ আছে। পুলিশ ইজ ডিমোরালাইজ, পুলিশকে রাজনৈতিক হাতিয়ার হিসাবে বিগত সরকার ব্যবহার করছে, হ্যাঁ, ডিমোরালাইজ। কিন্তু আপনারা তো এখন মাঠে আছেন, আপনাদেরকে পাওয়ার দেওয়া হয়েছে, জুডিশিয়াল পাওয়ার দেওয়া হয়েছে। এখন যদি আইন শৃঙ্খলা যখন নষ্ট হয়ে যাচ্ছে, এটার জন্য রেসপন্সিবিলিটি আপনারাও, এটা মিলিটারিকে দায়িত্ব নিতে হবে। প্রফেসর ইউনূস আপনাদেরকে জুডিশিয়াল রেসপন্সিবিলিটি দিছে, আপনাদের দায়িত্ব। এই জিনিসগুলোকে যেহেতু এত সমালোচনা হইতেছে, এখন পথে ঘাটে যখনই দেখি মারামারি, অমুক লোককে গুম হইতেছে, অমুক হইতেছে, হাসিনা সরকারের সময় যে হয়েছে অতটুকু না হইলে হচ্ছে, চাঁদাবাজি এইসব হচ্ছে, এই জিনিসগুলো যে হচ্ছে, এখন মিলিটারির এটা হলো সমস্যা। মিলিটারিকে পাবলিকে যদি নিয়ে আসেন, রাইট, পাবলিকে নিয়ে আসলে দুইটা জিনিস লম্বা সময়ের জন্য আপনি রাখতে পারবেন না, কারণ ওই আপনার কুইনিন জ্বর সারাবে, কুইনিন সারাবে কে, অনেক সময় ওরা সিভিলিয়ান আসলে করাপ্টেড হওয়ার সম্ভাবনা থাকে। 2 নম্বর হলো ডক্টর শওকত আলী বলছে, এখন ওরা যদি স্ট্রিম রোলার শুরু করে, পিটান ধরো মারো আর কি, মিলিটারির কাছে তাই আর কি, মিলিটারি আসলে তাই করে, ওই ধরে মারা করলে এটা বাংলাদেশি মিলিটারি, তারা বলবে যে এই যে এরাও এই ইউনূস সরকার বা ওরাও এই রিপ্রেশন শুরু করছে। এটা কিন্তু একটা ডিফিকাল্ট সিচুয়েশন। তবে আমি এখন মনে করি যে, আশা করি কথাগুলো যেটা উনি বলেছেন রাজনৈতিক কথা, কিন্তু আমি মনে করি আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ সবাই জিনিসটা বুঝে, সবার চেয়ে দেশ বড়। ডক্টর শওকত আলীর আমরা একজন ইন্ডিভিজুয়ালি ছোট্ট নাগরিক, রাইট, দেশ বড়। এই দেশটা যদি ভালো না চলে, এই যে জিডিপিটা যদি ভালো না হয়, আপনার যদি ফিজিক্যাল, এখন আপনারা বলি, আপনি ফিজিক্যাল এভিডেন্স দেখাইতে হবে জনগণকে, আপনার যে হ্যাঁ প্রগ্রেস, আপনি যে কত কোটি টাকা, ডক্টর শওকত আলী ডোন্ট মাইন্ড, এই যে আপনার হাজার হাজার কোটি টাকা যে পাচার হয়ে গেছে, রাইট, কিন্তু সাধারণ এই যে রিক্সা চালায়, যে গ্রামে চাকরি করে, সে কিন্তু ওটা দেখে না, সে ওটা বুঝেও না, তাতে তেমন একটা এফেক্ট হয়নি। দেখি আপনি যারা আমি ইন্টেলেক্ট আছে, তারা কি দেখে? তারা দেখে ওই যে মেট্রো রেল হয়েছে, তারা দেখে টানেল হয়েছে, তারা দেখে বড় রাস্তা হয়েছে, তারা দেখে ব্রিজ হয়েছে, আমার মতে এই জিনিসগুলো। কিন্তু তারা ওটা বুঝে না, প্রজেক্ট করতে গেলেই টাকা, প্রজেক্ট মিনস টাকা, এটা আমরা বুঝি। কিন্তু এই জিনিসগুলো যে মানুষ আরো বেশি ইয়ের দিকে না গেলে আর কি, আরো সন্দেহভাজন না হওয়ার আগে, আমার মনে হয় ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনটাকে, অর্থনীতি মোটামুটি ঠিক আছে, ল অ্যান্ড সিকিউরিটি করার জন্য আমার মনে হয় মিলিটারিকে একটু স্ট্রং হওয়া উচিত, মিলিটারি পপুলার হওয়ার দরকার দেশের নাই। আইন শৃঙ্খলা পরিস্থিতির উপর নজর দেওয়া উচিত। সবার আগে আমাদের কাছে বাংলাদেশটাই হচ্ছে গুরুত্ব। অসংখ্য ধন্যবাদ দুজন অতিথিকে। আজকের মতো সময় শেষ হয়ে গেছে। ধন্যবাদ জানাবো দর্শকদেরকেও। আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানই ছিল আজকের মতো। টিবিএন নিউজ নেটওয়ার্কের সঙ্গেই থাকুন সবসময়। টিবিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিবিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।